প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। শরীফ, কেমন আছেন? ধন্যবাদ আপনাকে। আছি। আপনাকেও ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আলোচনায় যেতে চাই। প্রথম আলো, রূপা হককে প্রধান উপদেষ্টা, চলতি বছরের ডিসেম্বর অথবা 2026 সালের মাঝামাঝি নির্বাচন। জুলাই হত্যাকাণ্ড, আওয়ামী লীগের পতনের আগে করা 35 মামলা সাজানো। 5 সংস্কার কমিশনের প্রতিবেদন 15 জানুয়ারি। দৈনিক সমকাল, জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন করার প্রস্তুতি সরকারের। পাঠ্য বইয়ে বড় পরিবর্তন। ঘোষণাপত্র নিয়ে কাল শুরু দেশব্যাপী জনসংযোগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির সংবাদ সম্মেলন। দৈনিক ইত্তেফাক, দেশে গ্যাস চাহিদার ঘাটতি 40%। বিশেষ সাক্ষাৎকারে মির্জা ফখরুল, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ভিত্তি তৈরি করেছে বিএনপি। দৈনিক যুগান্তর, সরকারের ঋণ গ্রহণে বড় বিশৃঙ্খলা, ব্যাংক ও নন ব্যাংক খাত। 5 সংস্কার কমিশনের প্রতিবেদন 15 জানুয়ারি। জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের প্রস্তুতি। টিউলিপকে ফ্ল্যাট দিয়েছেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী, ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন। কালের কণ্ঠ শিরোনাম, নিত্যপণ্যে ভয় ধরাচ্ছে ডলার, ভরা মৌসুমে বেড়েছে দাম, অস্বস্তিতে ক্রেতা, সিন্ডিকেটের কবজায় চাল। প্রতিদিন সড়কে ঝরছে অমূল্য প্রাণ, স্বল্প মূল্যের ফগ লাইট কিনতে অনীহা। মানব জমিনের শিরোনাম, তীব্র গ্যাস সংকট, দিনের রান্না রাতে। টিউলিপকে ফ্ল্যাট দেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী। ভিসা বৈধকরণের হিড়িক, প্রতিদিন গড়ে 250 বিদেশির আবেদন। বাংলাদেশ প্রতিদিন, সবাই মিলে লুট বেসিক ব্যাংক, অগ্রগতি কম, ঢাকঢোল বেশি, পাচারের টাকা ফেরত। ভোট ডিসেম্বরে অথবা আগামী বছরের মাঝে। 7 জানুয়ারি লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। আমাদের সময় শিরোনাম, ব্যাংকের ঋণ নিয়ে ব্যাংক দখল, তীব্র গ্যাস সংকটে রাজধানীবাসী। কালবেলার শিরোনাম, জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক প্রশ্ন, দেশ জুড়ে গণসংযোগ করবে জাতীয় নাগরিক কমিটি, গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দাবি। দেশ রূপান্তরের শিরোনাম, আদালত ঢেকে যায় নথিতে, ব্রিটিশ এমপিকে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস প্রধান উপদেষ্টার। দৈনিক জনকণ্ঠ, 3 বছরে 34 লাখ কর্মী বিদেশে, এবছরের ডিসেম্বর বা আগামী বছরের মাঝামাঝি নির্বাচন। খবরের কাগজ, ভুয়া দুদকের দৌরাত্ম্য, চিকিৎসায় অসন্তোষ, পরিবারে উৎকণ্ঠা, অভ্যুত্থানে আহত। দৈনিক দিনকাল, বিদায়ী বছরে 3 পথে প্রাণ গেল 9237 জনের। মার্কিন নিরাপত্তা উপদেষ্টার দিল্লি বৈঠকে বাংলাদেশ ও হাসিনা ইস্যু। দেশের নতুন ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে ফখরুল। দৈনিক করতোয়া, 14 বছর পর হদিশ মিলল মেজর জিয়ার। বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে, ব্রিটিশ এমপিকে প্রধান উপদেষ্টা। শরীফ, আপনি শিরোনাম শুনলেন। মাননীয় প্রধান উপদেষ্টা রূপা হককে, ব্রিটিশ এমপি রূপা হককে বলেছেন যে চলতি বছরের ডিসেম্বর অথবা 2026 সালের মাঝামাঝি নির্বাচন। এই আলোচনা এর আগেও আমরা শুনেছি, কিন্তু প্রধান উপদেষ্টা আরেকটি কথা বলেছেন পত্রিকার হেডলাইন, জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর নির্ভর করছে নির্বাচনের তারিখ। কিন্তু আমার একটা ছোট প্রশ্ন, জনগণ কতটুকু সংস্কার চায়, এটা পরিমাপের কে, পরিমাপটা করবে কে, মানে কোন জনগণ? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমাদের এখানে বিভিন্ন সময় দেখা গেছে যে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের দাবিগুলোকে সাধারণ মানুষের দাবি হিসাবে প্রচার করে দেওয়ার একটা প্রবণতা আছে। আমি গতকালকে রাত্রেও একটা টেলিভিশনে এই বিষয়ে কথা বলেছিলাম যে এবার যে ইন্টারমিডিয়েট পরীক্ষাটা বাতিল হলো, কতজনের আবেদনের প্রেক্ষিতে একটা সংঘবদ্ধ চক্র সচিবালয়ে ঢুকে পড়লো, 14 তলায় উঠে গেল, তারা দাবি করলো পরীক্ষা বাদ দিয়ে দেওয়া হলো। অথচ পরীক্ষা চেয়েছে তার সংখ্যা এদের থেকে কয়েক হাজার গুণ বেশি। আমাদের এই জায়গাটায় এটা পলিটিশিয়ানরা বলে জনগণ আমাদের সাথে আছে, 14 কোটি জনগণ আমাদের সাথে আছে, 18 কোটি জনগণ আমাদের সবার সাথেই আছে। তো
তো এই দাবিগুলো যদি আপনি যোগ করেন সংখ্যাটা, তাতে দেশের জনসংখ্যা কত শত কোটি হয়ে যায়। এগুলো অনেকটা হালকা কথা আর কি। তবে আমি সরাসরি প্রধান উপদেষ্টা রূপা হকের সাথে যে বৈঠকে নির্বাচনের একটা সময়সীমার কথা বলেছে, এটিকে আমি ইতিবাচকভাবে দেখি, যদিও সময়টা রাজনৈতিক দলগুলো এতটা সময় দিতে আগ্রহী হবে কিনা আমি জানি না। কেন, আপনি যে সংস্কারের কথা বলছেন, এই সংস্কারটা আসলে কি? আমাদের এখানে একটা ভুল ব্যাখ্যা আছে, অথবা আমাদের কনসেপ্টে কতগুলো ভুল আছে। সংস্কার বলতে আমি আসলে কি বুঝি? আপনার কাছে যেটা সংস্কার, আমার কাছে তো আবার সেটা নাও হতে পারে। দ্বিতীয়ত, সংস্কারের জায়গাটা কি? নির্বাচন নিয়ে সংস্কার। আপনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার মধ্য দিয়ে আমি মনে করি যে নির্বাচনের সংস্কারের আপনার 60-70 ভাগ আপনার অ্যাচিভ হয়ে গেছে। কারণ আপনি গত 15 বছর যদি খেয়াল করেন, বা তার আগে যখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, টোটাল পলিটিক্যাল পার্টিগুলোর ফোকাস ছিল এই জায়গাটায়, যে এমন একটা ব্যবস্থা এখানে প্রবর্তন করতে হবে যে ব্যবস্থাটা আমার ভোটারের স্বার্থকে রক্ষা করে, এবং আমি যাকে ভোট দিতে চাই আমার খুশি মতো আমি ভোট দিব, এবং সেই ভোটের ফলাফলের একেবারে যথাযথ রিফ্লেকশনটা ঘটবে ফলাফলে। তো এটির মাধ্যম কি? এটির মাধ্যম হচ্ছে এই যে আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এর সঙ্গে আরও কতগুলো উপাদান আছে, যে উপাদানগুলো দরকার। আপনার 2008 সালে যে শামসুল হুদার যে কমিশন, আপনার খেয়াল থাকার কথা, সেই কমিশন কিন্তু আমাদের নির্বাচনী প্রচারণায় বেশ কতগুলো র্যাডিক্যাল পরিবর্তন এনেছিল। যেমন একসময় সকালবেলা আমাদের ঘুম ভাঙত নির্বাচনকালীন সময়ে মাইকের শব্দে, ভোর 6টা-7টার মধ্যে মাইক বাজানো শুরু হতো, অমুককে ভোট দিন, তমুককে ভোট দিন, গান, ভাইসব, এবং এটি চলতো মধ্যরাত পর্যন্ত। শামসুল হুদা, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব সহ যে কমিশনটা ছিল 111-এর সময়, তারা কিন্তু এই জায়গাটায় বেলা 2টোর আগে আপনি মাইক ব্যবহার করতে পারবেন না। সন্ধ্যা মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে আপনাকে মাইক বন্ধ করতে হবে। আপনি কোথাও মিছিল করতে পারবেন না। আপনি এক কালারের পোস্টার আপনাকে ব্যবহার করতে হবে। আপনি তোরণ নির্মাণ করতে পারবেন না। অর্থাৎ আচরণের জায়গায় অনেকগুলো পরিবর্তন কিন্তু এনেছিল। তো সেটা কি সংস্কার ছিল না? তো এই কাজটা করার জন্য আপনাকে ওই যে 5 বছর, 3 বছর, 2 বছর অপেক্ষা করার কোনো প্রয়োজন হয় না। নির্বাচনকে অর্থবহ করার জন্য আরও কতগুলো উপসর্গ আছে, আরও কতগুলো উপাদান আছে। আপনার এখানে টাকার ব্যবহার, কালো টাকার ব্যবহার, এটা আমরা দেখি। পেশি শক্তির ব্যবহার, আঞ্চলিকতার দোষে একটা এই অঞ্চলের মানুষকে ভোট দিতে হবে কারণ উনি আমাদের এলাকার মানুষ, এই রকমের যে বক্তব্য নির্বাচনের সময় এই ধরনের বিষয়গুলো, প্রবণতাগুলো আছে। আমি একটু, যেহেতু আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে বিশদ এই আলোচনা হয়তো অন্যভাবে করা যাবে, আমি আরেকটি প্রসঙ্গে আপনার কাছে যেতে চাই। মানে প্রশ্নটা এরকম সাধারণ মানুষও করে যে সরকার ছাত্র জনতার আন্দোলনে আসা সরকার, এবং সরকারও বলল যে সরকার ছাত্র জনতায় তাদের নিয়োগকর্তা। কিন্তু এখন আমার ছোট্ট করে প্রশ্ন, যে ছাত্র জনতা এখন দাবি করছে জুলাই গণঅভ্যুত্থানের রেজুলেশন বা প্রক্লেমেশন এটা দেওয়ার জন্যে। এখন শিক্ষার্থীরা বলার চেষ্টা করছে গত 4 দিনেও সরকার কোনো ধরনের আলোচনা করেননি, তার জন্য আবার গণসংযোগ শুরু হয়ে যাবে। এবং একই সাথে আজকে যদি আপনি দেখেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের ভিত্তি তৈরি করেছে বিএনপি। তাহলে কি আপনার কাছে মনে হয় যে 15 তারিখ যে ধরে দেওয়া সময়, সেই সময়ের মধ্যে এই বন্দোবস্তের জায়গাটা হচ্ছে যে তাদের যে কর্মসূচি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল তার পক্ষে জনমত গঠন করার জন্য সে কর্মসূচি পালন করতে পারে। দ্বিতীয় জায়গাটা হচ্ছে মির্জা ফখরুল সাহেব যেটি বলেছেন, আমি এটিকে রেসপেক্ট করি। গত 15 বছরে, তবে শুধুমাত্র বিএনপি না, বিএনপির সঙ্গে আরও অনেকগুলো দল আছে, তবে এই জায়গাটায় চ্যাম্পিয়ন। আজকে কোনো জায়গা থেকে যেটা বলার চেষ্টা করা হয়, বিএনপির এই যে অবদান বা তাদের যে স্যাক্রিফাইসকে অস্বীকার করা অথবা ছোট করার একটা প্রবণতা আছে। আমি মনে করি যে গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলার ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীদের ত্যাগ, তাদের উপরে নিষ্ঠুর নির্যাতন, নানা রকমের যে ঘটনাগুলো ঘটিয়েছে, সেটি সরকারের পায়ের নিচের মাটি সরিয়ে ফেলেছিল, সরকারকে অজনপ্রিয় করেছিল। এবার মূল প্রশ্নে আসি, যে এই ধরনের একটা
বিপ্লবের পরে এই ধরনের একটা পরিবর্তনের পরে, যদিও এটাকে আমি বিপ্লব হিসাবে স্বীকার করি না, আমি এটিকে গণ অভ্যুত্থান বলি, তবে তার একটা ঘোষণা কেন আমরা নিয়েছিলাম, ইতিহাসের সাথে তার একটা সংযোগ থাকা যায়, একটা মানে রিটেন ডকুমেন্টস থাকা যায়। কিন্তু যে ধরনের দৃষ্টিভঙ্গি থেকে এই দাবিটা করা হচ্ছে, যে পেছনের আপনি পুরোটাই অস্বীকার করার একটি প্রবণতা। আমাদের এখানে পৃথিবীর কোনো জায়গায় দুইবার স্বাধীনতা হয় না। আমার এখানে স্বাধীনতা হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে 1971 সালে, আমরা বিজয় অর্জন করেছি 16 ডিসেম্বর। হ্যাঁ, বিজয় অর্জনের পরে সেই যে আকাঙ্ক্ষা থেকে, লক্ষ্য থেকে আমরা সরে গেছি, এটি ওর জন্য হতে পারে। এটি যারা নষ্ট করেছে দায়টা তাদের, মুক্তিযুদ্ধর তো দায় না। যে মানুষটা খালি পায়ে সেরা লুঙ্গি পরে কাঁধে একটা বন্দুক নিয়ে যুদ্ধের মাঠে গেছে, তার তো এর মধ্যে দায় নেই। কিন্তু আপনি তাকে যখন অস্বীকার করতে চান, আপনি যে প্রসঙ্গটা তুললেন, দেখেন আমাদের এই তরুণদের, আমি রেসপেক্ট করে কথাটা বলছি, আমাদের এই তরুণদের 71-এর 9 মাসে সেই দুর্দান্ত শীতের প্রকোপে আমাদের মহান মুক্তিযোদ্ধারা যে মহান মুক্তিযুদ্ধে আন্দোলনে যে ভূমিকাটা পালন করেছিল, সেটা একবার ভাবতে বলি। আপনাদের এই চ্যানেল আইতে সম্ভবত আমার যতটুকু মনে পড়ছে, একটা জনযুদ্ধের গণযোদ্ধা একটা বই আছে মুক্তিযুদ্ধের, প্রয়াত কামরুল হাসান সিদ্দিকের লেখা। মানে মুক্তিযুদ্ধটা যে একটা গেরিলা যুদ্ধ ছিল, এবং এই যুদ্ধের জন্য সাধারণ মানুষের যে অবদান, তাদের যে আত্মত্যাগ, তার উপরে ভিত্তি করে আমার যতটুকু স্মরণ আছে, চ্যানেল আই তার বইটার উপরে বেশ সিরিজ কতগুলো প্রোগ্রাম করেছিল। এই ধরনের অসংখ্য লিটারেচার এখানে আছে, যেগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে আপনি যদি এই দেশের মানুষ হন, মুক্তিযুদ্ধ নিয়ে কোনো রকমের একটা বাঁকা কথাও আপনার মুখ থেকে বের হবে না, কারণ সেটাই তার সাথে মানুষের যে সম্পৃক্ততা ছিল। গত কয়েকদিন আগে দেখলাম একজন এসে বলছে যে আপনারা যদি ওই এদের নির্যাতনের বিষয়গুলো আনেন, মুক্তিযোদ্ধারাও তো নির্যাতন করেছে। অর্থাৎ অডাসিটি, ঔদ্ধত্য, এটিকে বিতর্কিত করার একেবারে হিডেন একটা এজেন্ডা একটা শ্রেণীর মধ্যে আছে। আমি যেটা বলতে চাই যে এই যে গণ অভ্যুত্থানে এত বড় একটা ত্যাগ, এত বড় একটা স্যাক্রিফাইস, এটিকে আপনি গ্রন্থিত করা বা একটা জায়গায় নিয়ে আসতে পারেন, কিন্তু সেটি করতে গিয়ে আপনি যদি মুক্তিযুদ্ধকে টার্গেট করেন, আপনি যদি সংবিধানকে টার্গেট করেন, কারণ এই সংবিধান এটা আওয়ামী লীগের সংবিধান না। আজকে যে কোনো দাবিকে পক্ষে আনার জন্য আপনি তার সাথে আওয়ামী লীগকে জড়িয়ে দিচ্ছেন, আওয়ামী লীগের দোষগুলোকে ওটার ঘাড়ের উপরে দিয়ে আপনার দাবিটাকে জাস্টিফাই করার একটা প্রবণতা আমাদের এখানে আছে। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলো এখানে যে স্ট্যান্ডটা নিয়েছে, কারণ কালকে পরশু তো না, প্রত্যেকটি রাজনৈতিক দলের একটা সুদীর্ঘ ইতিহাস আছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে আওয়ামী লীগের অবদান আছে, অস্বীকার করব না। এখানকার সিপিবি সহ বামপন্থীদের অবদান আছে, অস্বীকার করব না। অনেক দল আছে। আপনি বিএনপি তার জন্ম অনেক পরে, কিন্তু জিয়াউর রহমানের যে বীরত্বপূর্ণ যে ভূমিকা, বিএনপির অসংখ্য নেতা এই যে মুক্তিযুদ্ধের সরাসরি অংশগ্রহণ করেছে, আপনি সেই জায়গাগুলোকে আওয়ামী লীগের ইতিহাসের মধ্যে ঢুকিয়ে দিয়ে আপনি সেগুলোকে অস্বীকার করবেন? এই দলগুলো সেটিকে মেনে নেবে? কোনোভাবেই মেনে নেবে না। সুতরাং আমি মনে করি যে এই জায়গাটায় সবারই একটা ভারসাম্যপূর্ণ অবস্থানটা থাকা দরকার। সংঘাতের দিকে নিয়ে যাওয়া উচিত হবে না। একটি অংশ যারা ওই 71-এও বিরোধিতা করেছে, এখনও ওই মুক্তিযুদ্ধর বিরোধিতার মানে কনসেপ্টটা তারা তাদের মন থেকে সরাতে পারছে না। আপনি খুবই গুরুত্বপূর্ণ, তারা এদেরকে দিয়ে নানাভাবে প্রভোগ করছে, এদেরকে নানাভাবে বুঝাচ্ছে এবং দেখানোর চেষ্টা করছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা। তার মানে হচ্ছে প্রথম স্বাধীনতার যে পরাজয়টা, এটি এই যে গ্লানিটা, সেটি যাতে মুছে ফেলা যায় বা মন থেকে সরিয়ে ফেলার জন্য দ্বিতীয় স্বাধীনতার বিষয়টি আসছে। এবং আমি স্যালুট করি রাজনৈতিক দলগুলো, বিএনপি, অন্যান্য লেফট পার্টিগুলো। গত পরশুদিন দেখলাম নুরুল হক নূর, নবীন একটা দল, অনেক রকমের কথাবার্তা হয় তাকে নিয়ে, কিন্তু এই জায়গাটায় অনেকেই এই ধরনের নেতাদের অনেকে তারা অবস্থান নিচ্ছে। তারা বলতে চাইছে যে আমার গৌরবোজ্জ্বল ইতিহাসকে তুমি আওয়ামী লীগের অ্যাকাউন্টে পুরোটা দিয়ে দিয়ে তুমি এটিকে নষ্ট করতে পারবে না। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর এই যে স্ট্যান্ড, এটিকে আমি স্যালুট করি। একই সাথে আমরা গণ অভ্যুত্থানে ছাত্রদের যে অংশগ্রহণ, সেটাকেও আমরা স্যালুট করি। শুধু একটা জিনিস মনে করে দিতে চাই যে মহান 71 হলো সিঁড়ি, সিঁড়ি বেয়ে কিন্তু এই ভিত্তিটাকে অস্বীকার করার উপায় নেই। পাঠ্যপুস্তক নিয়ে একটি রিপোর্ট বেরিয়েছে সমকালে, দৈনিক সমকালে,
কেন আলোচনা করতে চাই, এখানে বলা হচ্ছে যে প্রথিতযশা লেখকদের গদ্যপদ্যবাদ যুক্ত অন্যদের জীবনী গুরুত্ব পেয়েছে জাতীয় 4 নেতার, 10ম শ্রেণী পর্যন্ত পরিবর্তন এসেছে 441 পাঠ্য বইয়ে। তাহলে এই যে আমি ঠিক জানি না আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা মোটামুটি গিনিপিগে পরিণত করছি নাকি? অবশ্যই একটা সময় এক একটা ইতিহাস হবে। অবশ্যই এইটা হচ্ছে আমাদের এখানে ইতিহাসটা নির্ভর করছে রেজিমের উপরে ভর করে। আচ্ছা আচ্ছা, কোন রেজিম? কর্তার ইচ্ছায় কর্ম, যে কর্তা থাকছেন তার ইচ্ছা মতো ইতিহাসটা লেখা হচ্ছে। তবে আপনার খেয়াল থাকার কথা, এই প্রবণতাটা শুরু হয়েছে অনেক আগের থেকে। আওয়ামী লীগের সময়ও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখাও অনেক জায়গায় বাদ গেছে নানা শ্রেণীর চাপের কারণে। আওয়ামী লীগ তাদের সাথে কোনো কোনো জায়গায় নেগোসিয়েশন করেছে তার ক্ষমতার জায়গায়। যদিও এখন এই যে নিউজটা আমি আজকে সোশ্যাল মিডিয়া আপনি দেখবেন আওয়ামী লীগের অনেক সমর্থক এটি শেয়ার করে বলবে যে দেখো দেখো সব গেল, কিন্তু তাদের সময় যেটি হয়েছে তার মানে আজকে যেটা হলো এটিকে আমি স্বীকার করছি না, এটিকে সমর্থন করছি না। আমি মনে করি যে ইতিহাসটাকে আপনি অনবরত যদি খণ্ডিত করতে থাকেন তাহলে এর প্রভাব একসময় পড়বে। পাঠ্য বই নিয়ে সবথেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা আমি মনে করি, এই পাঠ্য বই নিয়ে খুব আলোচনা হচ্ছে। আপনি পাঠ্য বই তরুণদের হাতে দিতে পারেননি, এটি নিয়ে হঠাৎ করে দেখলাম যে টেক্সট বুক বোর্ডের চেয়ারম্যান বলেছেন যে আগে উৎসবের নামে অর্থ অপচয় হতো। আমি মনে করি কি জানেন, আমি মনে করি কি জানেন, এই অন্য 10টা জায়গায় আপনার অপচয়, আর এই অপচয় এক জিনিস না। আপনি বছরের প্রথম দিন, আমরা তো গ্রামের ছেলে, ছোটবেলা আমাদের প্রত্যেকেরই আমাদের এই বাল্যকাল আমরা কাটিয়ে এসেছি। আপনি একটা বই হাতে পাওয়ার পর রেজা ভাই ওই বইয়ের ঘ্রাণটার কথা আপনি কি বলতে পারবেন? বুকের মধ্যে নিয়ে রাখা, রাতে ঘুমাতাম পাশে মানে বালিশের পাশে নিয়ে রাখতাম, সেই যে স্মৃতিগুলো তো আমরা ভুলতে পারবো না। বই মলাট করা হতো আজকে, রাইট, সিমেন্টের ব্যাগ কিনে নিয়ে এসে মলাট দেওয়া। তো আজকে আপনি যদি বলেন যে এটি একটা অপচয় ছিল, দ্বিতীয়ত হচ্ছে আপনি ডাউনলোড করে নেন। তো আমি ওনার কাছে জিজ্ঞেস করি যে ব্যর্থতাটাকে স্বীকার করুন। আপনি পারেননি সেটি কথা ঠিক আছে, কিন্তু এই ধরনের যে উদ্ভট যে বক্তব্যগুলো, বাংলাদেশের কত সংখ্যক মানুষের একটা বইয়ের তার ওজন কতটুকু, তার কতগুলো পৃষ্ঠা, আমি প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সার্ভিসটা কতটুকু, আপনি কিভাবে ডাউনলোড করে নেবেন? অর্থাৎ এর ভেতর থেকে আপনি আপনার ব্যর্থতাকে আড়াল করার জন্য শিক্ষা উপদেষ্টা বলছেন আমি সরি। তো এই সরিটা আপনি কি চেষ্টা করেছেন? 40-45 কোটি বইয়ের কেন 4 কোটি বই ছাপা হবে, বাকি বইগুলো কই? বলে যে ষড়যন্ত্র করছে। আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই যে আমাদের এই বাংলাদেশের সব থেকে শক্তিশালী যন্ত্রের নাম হচ্ছে ষড়যন্ত্র। সব থেকে শক্তিশালী যন্ত্র হলো ষড়যন্ত্র। আপনার সমস্ত ব্যর্থতাকে তার নিচে ঢাকা দিয়ে দিতে পারবেন। আমি এই আলোচনার প্রেক্ষিতে শুধুমাত্র বলতে চাই, শিক্ষার্থীদের হাতে, বিশেষ করে একেবারে প্রান্তিক লেভেলের যে শিক্ষার্থী, নিচের স্তরের, যত দ্রুত সম্ভব এবং সরকারের প্রথম কাজ হওয়া দরকার তাদের হাতে পাঠ্য বইটা পৌঁছে দেওয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম, পাঠ্যপুস্তক, পাঠ্য বই, সঠিক ইতিহাস, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সহ সঠিক ইতিহাস তুলে ধরা খুবই জরুরি। বাচ্চাদেরকে আমরা যেন মিথ্যা ইতিহাস না শেখাই। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।